যেই দিন আমি আমার সহজ সরল স্বামীকে রেখে একটা সুন্দর স্মার্ট হ্যান্ডসাম ছেলের সঙ্গে চলে আসি, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 3 বছর। আমার ছোট্ট বাচ্চাটা ওই দিন আমার বুকে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আমার বাচ্চার কপালে চুমু দিয়ে আস্তে করে উঠে দাঁড়াই। আলমারি থেকে আমার স্বামীর দেওয়া গহনা আর আমার স্বামীর কষ্টে জমানো টাকাগুলো আমার ব্যাগে ঢুকিয়ে নিঃশব্দে দরজা খুলে বাসা থেকে বের হয়ে যায় নতুন জীবনের সন্ধানে। ভেবেছিলাম আমি বুঝি সত্যিকারই সুখ খুঁজে পেলাম। আমার স্বামী আকাশ একদম সাদাসিধা একজন মানুষ, কথাও বলতো কম, আমাকে প্রচন্ড ভালোবাসতো। আমার ছোটখাটো শখ পূরণ করতে গিয়ে তার প্রয়োজনগুলোও সে ভুলে যেত, কিন্তু আমি মনে করতাম সে আমার যোগ্য না। কারণ তখন আমার জীবনে আসছিল সায়েম, তার সাথে ফেসবুকে আমার পরিচয়। প্রথম প্রথম টেক্সট হতো, তারপর কথা বন্ধুত্ব হয়ে যায়। তার স্মার্ট ভাবে কথা বলা, তার স্টাইল, তার দামি বাইক, তার সবকিছু যেন আমাকে একটা অন্য জগতে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সায়েমকে আমি এতদিন পর আমার পারফেক্ট জীবন সঙ্গী হিসাবে পেয়েছি, আর আমার স্বামী আকাশ আমার জন্য পারফেক্ট না। সায়েম সবসময় বলতো, তুমি এত সুন্দর একটা মেয়ে, এই মধ্যবিত্ত সংসারে তোমাকে মানায় না। সায়েমের কথা আমার সত্যি অনেক ভালো লাগতো, মনে হতো সে তো ঠিকই বলেছে। সায়েমের কথা শুনে আমার নিজের সংসার আমি নিজেই ছোট মনে করতাম, ভালো লাগতো না। হঠাৎ করে একদিন সায়েম বলল, চলো আমরা পালিয়ে বিয়ে করি, তোমাকে অনেক সুখে রাখবো, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। এত সুন্দর মেয়েকে কেউ ছেড়ে যায়? আমি রাজরানী করে রাখবো। আমিও সায়েমের কথা বিশ্বাস করে রাজি হয়ে যাই। আমি একটা বারো আমার 3 বছরের বাচ্চাটার কথা ভাবিনি। সেদিন বাসা থেকে বের হওয়ার সময় একবার শুধু পিছন ফিরে তাকিয়েছিলাম। হালকা বাতাস পর্দাটা সরে যেয়ে আমার স্বামী আর আমার বাচ্চার মুখের দিকে পড়লো। কেন জানি বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম, কষ্ট হচ্ছিল, কিন্তু সায়েমের ভালোবাসাও আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সত্যিকারী সুখ আমার দরজায় কড়া নাড়ছে। কয়েক সেকেন্ডের জন্য আমার বাচ্চার জন্য আমার খারাপ লেগেছিল, কিন্তু আমি থামিনি। নিঃশব্দে ব্যাগটা নিয়ে বাসা থেকে নিচে নেমে আসি। সায়েম বাইক নিয়ে অপেক্ষা করছিল। আমাকে দেখেই সায়েম বুকে জড়িয়ে ধরে মুচকে হাসি দিল আর বলল, সত্যি সত্যি তুমি আবার আমার হয়ে গিয়েছো। তখন আমিও ভেবেছিলাম সত্যি এবার সুখের নাগাল আমি পেলাম। বিয়ের কয়েকদিন পর খুবই ভালোই কাটছিল আমার। নতুন নতুন বিয়ে হয়েছে, কক্সবাজার, নতুন পোশাক আশাক, দামি হোটেল, দামি দামি খাবার, ঘোরাফেরা, খুব ভালো কাটছিল। মনে হচ্ছিল আমি কোনো ভুল সিদ্ধান্ত নেই, আমি যা করেছি সঠিক করেছি। এটাই আমার পাওয়ার ছিল। আমার স্বামী আকাশের কাছে অযথা আমার জীবন আমি নষ্ট করেছি। কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতে সায়েমের আসল চেহারা বের হয়ে আসে। আগের মতো সে আমাকে আর সময় দিত না, সারাক্ষণ ফোন নিয়ে থাকতো, অনেক রাত্রে ফিরতো। আমি তাকে একদিন সাহস করে বলেই ফেললাম, তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। সে ঠান্ডা গলায় বলল, এত ড্রামা করো না তো। তার কথাটা শুনে কেন জানি বুকের ভিতরে আমার কেঁপে উঠেছে। তখনই আমি আস্তে আস্তে বুঝতে শুরু করি যে সায়েম আমার সঙ্গে যেটা দেখিয়েছে আর যেটা বলেছে আসলে সে এরকম না, সে অন্যরকম মানুষ। আমার টাকার গহনাগুলো সে খুব দ্রুত খরচ করতে শুরু করলো। আমার গহনাগুলো একে একে সব গহনায় বিক্রি করে দিল ব্যবসার কথা বলে, কিন্তু কোনো ব্যবসায় আমি দেখতে পাচ্ছিলাম না। একদিন দুপুরবেলা হঠাৎ করে সায়েমের ফোনের লকটা খুলে সায়েম বাহিরে গিয়েছে। সচরাচর সায়েমের ফোন আমার কখনো ধরা হয় না। ওই দিন কি মনে করে জানি হাতে নিয়েছিলাম। তার ফোনে ঢুকে আমি মেসেঞ্জারে ঢুকে আমি যা দেখলাম, আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছে। অন্য একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত। এটা দেখার পর সায়েমকে আমি বললাম, এই মেয়েটাকে, আর এটা কিভাবে সম্ভব? সায়েম তখন ঠান্ডা মেজাজে সিগারেটের ধোঁয়া আমার মুখের উপরে দিয়ে বলে, আমার লাইফে কে থাকবে না থাকবে আমি তোমার কাছে জিজ্ঞাসা করব? সায়েমের মুখে কথা শুনে ভয়ও পাচ্ছিলাম, বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, অবরন্ত চোখ দিয়ে পানি পড়তেছিল। যে মানুষটার জন্য আমার নিজের সংসার, আমার স্বামী, আমার সন্তানকে এতিম করে রেখে আমি চলে এসেছি, আমার মান সম্মান নষ্ট করেছি, সে আমাকে বলতেছে তার লাইফে কে থাকবে না থাকবে। কিছু বুঝতে পারতেছিলাম না। যে সুখের সন্ধানে স্বামী সংসার ছেড়ে চলে এসেছি, সত্যি কি আমি সে সুখ পেয়েছি? ওই দিন হঠাৎ করে আমার সন্তানের কথা মনে পড়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে হালকা বাতাস, আমার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল। মনে হচ্ছিল আমি একটা অন্য জগতে চলে গেলাম। আমার বাচ্চার কথা এই প্রথম আমার মনে পড়ল। আচ্ছা, আমার বাচ্চাটা কি এখনো আমার জন্য কান্না করে? মাম্মার বুকে ছাড়া আমি ঘুমাবো না এইভাবে কি বায়না করে? আকাশ হয়তো কোনোভাবে আমার বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেয়। চোখে ঝাপসা দেখছিলাম, বুঝতে পারছিলাম না কোনো কিছু। মনে হচ্ছিল কখন জানি আমি মাথা ঘুরিয়ে পড়ে যাই। তখনই কানে আওয়াজ পড়লো সায়েমের। সায়েম বলল, টাকা প্রায় শেষের দিকে, তোমাকে চাকরি করতে হবে। আমি তখন বললাম, কিভাবে চাকরি করব সায়েম? আমি তো আগে পরে কখনো চাকরি করিনি। তখন সায়েম সিগারেটের ধোঁয়া আমার মুখে দিয়ে ঠান্ডা মেজাজে চেয়ারের উপরে বসে বলে, কেন তোমাকে বাহিরে যে চাকরি করতে হবে না? তোমার যে সুন্দর চেহারা, চাকরি করে তুমি আর কয় টাকা বেতন পাবা? এর চাইতে ডাবল পাবা। শুধু যাবা, রাত্রে টাকার বান্ডিল নিয়ে ফিরবা। আমার কয়েকটা বড়লোক বন্ধু আছে, তাদের সঙ্গে ডেটে যাবা, তাদেরকে একটু শুধু সময় দিবা, খুশি করবা, আর তোমার কিছুই লাগবে না। সায়েমের কথা শুনে আমার আকাশ ভেঙে মাথার উপরে পড়ে যায়। আমার নিজের জীবন আমি নিজে শেষ করেছি। সায়েমের পা জড়িয়ে ধরে আমি চিৎকার করে কান্না করে আর বলি, সায়েম, আমার দ্বারা এটা কখনো হবে না। আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো, অন্যের বাসায় কাজ করে খাওয়াবো, কিন্তু প্লিজ তুমি আমাকে এই কথা বলো না।
না, আমি এরকম মেয়ে না। তখন সাইম আমার গালে থাপড় দিয়ে বলে, আরে এত ন্যাকামো করিস না, তুই যে কেমন মেয়ে আমি জানি। ছোট্ট 3 বছর বাচ্চাকে মাহারা করেছিস, ভালো একটা সরকারি চাকরিজীবী স্বামীকে রেখে পরপুরুষের কথায় সংসার ছেড়ে এসেছিস, তুই কতটা চরিত্রবান নারী আমি জানি। আর এতে কিছুই হবে না, অন্যকে খুশি করলে তোর ইনকাম হবে, এতে দোষের। সাইমকে আমি পা জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, এই জন্য আমি চলে এসেছি। আমি চরিত্রহীন নারী না, তুমি আমাকে দেহ ব্যবসায়িক ভেবো না। সাইম আমার গালে আরো একটা থাপড় দিয়ে বলে, অত ঢং করিস না। কার কাছে যাবি? পুলিশের কাছে যাবি? যা, কি বলবি? স্বামী সংসার ছেড়ে এসেছি, মা বাবার কাছে যাবি? কারো কাছে তুই আশ্রয় পাবি না। চিৎকার করে কান্না কর, কেউ তোকে বাঁচাতে আসবে না, কি করবি? এটা বলে সাইম দরজা আটকে বাহিরে চলে যার বলে, তাড়াতাড়ি রেডি হ, আমি 2 জন লোক আনতেছি, ওদের সাথে তুই যা। আমি বারান্দায় বসে চিৎকার করে কান্না করি, আমি কার কাছে যাব? কে আছে আমার মা বাবা তো আগেই আমাকে ত্যায্য করেছে। আকাশ কি আমাকে গ্রহণ করবে? আকাশ কি এখনো আমাকে মনে করে? না, আকাশ জানতো যে আমার এই ভুল সিদ্ধান্ত আমাকে শেষ করে দিবে। আকাশ কি জানতো এই মিথ্যা ভালোবাসার ছলনা আমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে? আমার বাচ্চা, আমার স্বামীকে আমাকে গ্রহণ করবে? আমি কার কাছে যাব? এটা ভেবে আমি চিৎকার করে কান্না করছিলাম। বিকালবেলা সাইম 2 জন লোক হাসতে হাসতে বাসায় নিয়ে ঢুকলো আর বলে, এদের সাথে তোকে যেতে হবে, রেডি হ। আমি তখনও সাইমের পা ধরে চিৎকার করে কান্না করি। সাইম ওই লোক 2টার সামনে ঠাস ঠাস করে আমার 2 গালে থাপড়ায় আর বলে, তাড়াতাড়ি রেডি হ। সাইমের ব্যবহার দেখে আমার মনে হচ্ছিল ও আমাকে দেহ ব্যবসার জন্যই বিয়ে করেছে। আমি কিছু উপায় না পেয়ে তখন আমি পা জড়িয়ে ধরে কান্না করি। হঠাৎ করে আমার হ্যান্ড ব্যাগে চেনটা খোলা, ওইদিকে আমার নজর যায়। আমার বাচ্চার ছোট্ট একটা গাড়ি অনেক আগে আমার ব্যাগে ছিল। ওই গাড়িটাই যেন আমাকে ম্যাজিকের মতো সাহস যোগায়। মনে হচ্ছিল আমাকে এই নরক থেকে বাঁচতে হবে। আমি বললাম, আচ্ছা আমি রেডি হয়ে আসতেছি। ওয়াশরুমে যাওয়ার সময় হ্যান্ড ব্যাগটা আমি নিয়ে যাই। ওইটার ভিতরে আমার স্বামী আকাশের দেয়া চেনটা এখনো আছে। এই চেনটা সাইম খুঁজে পায়নি, যদি পেতো বিক্রি করে দিত। গাড়িটা বুকে জড়িয়ে ধরে ওয়াশরুমের ভিতরে কল ছেড়ে চিৎকার করে আমি কান্না করি। আমি কত বড় ভুল করেছি। আমি কাকে ভালোবেসে আমার স্বামী আমার সন্তানকে ছেড়ে এসেছি? আমি কার কাছে যাব? এই প্রশ্ন বারবার মনে জাগতেছিল, কিন্তু আমার বাচ্চার খেলনা গাড়িটা আমাকে মনে করে দিচ্ছিল আমার সন্তানের কাছে ক্ষমা চাওয়ার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে, আর এই নরক থেকে আমাকে বের হতে হবে। ওয়াশরুমের ভেন্টিলেটরের দিকে বারবার আমার চোখ পড়তেছিল। একমাত্র এই ভেন্টিলেটর দিয়েই আমি এই নরক থেকে বের হতে পারি। পরের পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।